এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার দিদিমার কাছে। দিদিমা বাংলাদেশে থাকতেন। সেবার দিন কয়েকের জন্য আমাদের বাড়িতে এসেছিলেন। আমি তখন সদ্য মেট্রিক পাশ দিয়ে ঘরে বসা। বাবা আমায় এক সেলাই স্কুলে ভর্তি করিয়ে দিলেন। 2 ঘন্টা ক্লাস শেষে বাড়ি এসে মায়ের হাতে হাতে একটু কাজ গুছিয়ে দিই। ব্যাস, এই ছিল আমার সারাদিনের কাজ। সেই দিনটা আমার বেশ মনে আছে। কোনো এক শনিবার, সময়টা শ্রাবণ মাস। মা বাবা দুজনেই সেদিন গিয়েছিলেন মেদিনীপুরে বাবার কোনো এক বন্ধুর বাড়িতে। দিদিমা বাড়িতে একা থাকবেন ভেবে আমি রয়ে গেলাম। সন্ধে বাতি দেখিয়ে চানাচুর সহযোগে চা খেতে খেতে এটা সেটা গল্প করছিলাম। কথায় কথায় যে রাত 8টা বেজে গেছে তা খেয়াল করিনি। খেয়াল হলো তখন, যখন মুষলধারায় বৃষ্টি নামলো, সাথে বজ্রপাত। দিদিমার কোল ঘেঁষে বসে আছি। হঠাৎ দিদিমা বললেন, দিদি ভাই, ভূতের গল্প শুনবি? এরকম বাদলা মৌসুমে ভূতের গল্প জমে যাবে, খুব শুনবো। মা রাতের জন্য গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করে রেখেছিল। গল্প শোনার তাগিদে এক থালা খিচুড়ি প্রায় কোপ গ্রাসে গিললাম। দিদিমাও একসাথেই খেলেন। যাই হোক, খাওয়া শেষে দিদিমা নিজের জন্য পান সাজাচ্ছেন। আমি ততক্ষণে রান্নাঘরের কাজ শেষ করে সদরে তালা দিয়ে দিদিমার ঘরে এসে বসলাম। মা বাবা সেই রাতে ফিরবে না, ফলে আর কোনো কাজ নেই। ঘরে এসে দেখলাম মশারি টানিয়ে বিছানার ভিতরে দিদিমা বসা। আমি ঘরের আলো নিভিয়ে নীল রাতের আলো জ্বালিয়ে তাড়াতাড়ি করে দিদিমার বিছানায় ঢুকে পড়লাম। দিদিমা পান চিবোতে চিবোতে গল্পের শুরু করলেন। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার 9 বছর বয়স। আমার বাবা ছিল সরকারি কর্মচারী। বাবার এদিক ওদিক প্রায় কাজ পড়তো। জমি জরিপ বা খাজনার কাগজ পৌঁছে দিতে প্রায়ই বাবাকে এই গ্রাম থেকে সেই গ্রামে যেতে হতো। সেইবার সরস্বতী পুজোর পর মা ভাইকে নিয়ে মামা বাড়ি গেছে। আমি বাবার সাথে বাসায় রয়েছি। তা বাবার একদিন কাজ পড়লো কুমুদপুরে। আমাদের ওখান থেকে কুমুদপুরে যাওয়া আসা ট্রেন সারা দিনে তখন একবারই পাওয়া যেত। তাই বাবা যেদিন যাবে কাজ শেষ করে সেই দিন আর ফেরার ট্রেন ধরতে পারবে না। ওদিকে আমিও বাড়িতে একা, অন্য কোনো উপায় নেই দেখে বাবা আমাকেও সঙ্গে করে নিয়ে গেল। কুমুদপুরে বাবার এক পুরনো বন্ধু রফিক চাচা থাকতো। কাজ শেষ করে তার বাড়িতে রাত কাটিয়ে পরদিন ফিরবো, এমনটাই ঠিক হলো। কুমুদপুরে নেমে বাবা খানিকটা বিপদে পড়ল। যাকেই ঠিকানা দেখাচ্ছে তারাই জানি না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। শেষে এক বুড়ো ভ্যান চালকের সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছালাম। সেই ভ্যান চালক বাড়িটার সামনে নামিয়ে পয়সা না নিয়েই পালিয়ে গেল। এই জিনিসটা ভারী খটকা লাগলো আমাদের। বাড়িটার চারপাশে কেমন যেন আগাছা ভরা, সব জেটে শ্যাওলা ভরা দেওয়াল, একেবারে কার্নিশ বেয়ে একটা বড় বটের চারা বেশ আধ মানুষ সমান লম্বা হয়েছে। আমি তাকিয়ে আছি দেখে বাবা আমায় জিজ্ঞাসা করলো, কি দেখস? বাড়িটা কেমন যেন, এখানে কেউ থাকে না? বাবার চোখে মুখে চিন্তার রেশ।
বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমারও সুবিধা ঠেকছে না রে। দেখলি না সবাই কেমন পলাইয়া গেল। চারিদিকটা আরেকবার দেখার পর আমরা এগোলাম বাড়িটার দিকে। বাড়িটার মূল ফটক ভেজানো ছিল। একটু চাপ দিতেই ক্যাঁচ শব্দ করে খুলে গেল। বন্ধ ফটক দিয়ে সিমেন্ট ঢালাই রাস্তা ধরে কিছু দূর এগানোর পর ডাইনে মূল বাড়ি, ছাদ ঢালাই করা সামনের অংশ আর পেছনে টিন শেড দেওয়া। এর পাশে একটা পুকুর, এখন পচা পুকুর বলাই ভালো, কচুরি পানা ভরা সবজে জল। বাড়ির পেছনের পুকুর পাড়ে অনেক গাছগাছালি, জংলা গাছ, কিছু ফুলের গাছ, কয়েকটা নারকেল সুপারি গাছও আছে। শান বাঁধানো পুকুর পাড়। পুকুরের পাশ দিয়ে বাড়ির প্রবেশ পথ। একতলা বাড়ি, তবে দোতলায় একটা ঘর আছে মনে হচ্ছে। পুরো কম্পাউন্ডটাই কোমর সমান পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির সামনে কাটা খানেক জমি। লোহার গেট খুলে যখন ভেতরে ঢুকলাম, বাবা জিজ্ঞাসা করলো, কেউ আছেন? সরকারি কাগজ আছে? কোনো সাড়া নেই। কিছুক্ষণ বাদে ভেতর থেকে একজন পুরুষ মানুষের গুরু গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, ভেতরে আসুন। হঠাৎই যেন মনে হলো দিনের আলো কমে গেছে। মেঘলা আকাশ, বাতাসটাও ভারী ভারী ঠেকছে। বাবা আমার দিকে তাকিয়ে বলল, মুন্নি, বোধ করি পানি হইব। তাড়াতাড়ি কাম গুছায় রফিকের বাসায় পৌঁছাইতে হইব আমাকে। আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম। আবার ভেতর থেকে কেউ বলে উঠল, কই, ভিতরে আসুন। বাবার হাত ধরে এগোলাম। গাছটার তলা দিয়ে যখন যাচ্ছি তখন কিরকম একটা বাতাসের অভাব অনুভব করলাম। বাড়িটার আশেপাশে কি যেন একটা অস্বাভাবিক ব্যাপার আছে। দুজনে মন শক্ত করে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছি। দরজা ভেতর থেকে বন্ধ। দুবার খটখট করেও দরজা কেউ খুলল না। বাবা আমি দুজনে মিলে নানাভাবে চেষ্টা করছি, কিন্তু খোলার নামই নেই। বাবা বেশ রাগী গলায় বললেন, দরজাটা খুলুন, এইটা মস্করা করণের সময় নয়। ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল। ভিতরটা ভীষণ জমাট বাঁধা অন্ধকার। আবার ভেতর থেকে আওয়াজ আসলো, আমি খুব অসুস্থ, পাশের ঘরে আছি, একটু এই দিকটায় আসুন। সেই জমাট বাঁধা অন্ধকারে অচেনা জায়গায় এগানো মুশকিল। ঘরের দেওয়াল হাতড়ে সুইচ বোর্ড খুঁজে আলো জ্বালালাম। টিমটিমে বাল্বের আলো ঘরময় ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই আলোতেই মোটামুটি দেখা যাচ্ছে সারা ঘরে ধুলোর পুরু আস্তরণ। মেঝেতে কালো দাগ সুস্পষ্ট। বহুদিন পর যেন কেউ এই ঘরে প্রবেশ করেছে। ঘরের মধ্যেকার বাতাসটাও ভীষণ ভারী লাগছে। এগোতে হলে যেন কিছু ঠেলে সরিয়ে এগোচ্ছি মনে হচ্ছে। বাইরের দিকের দরজা ছাড়াও ঘরে আরো দুটো দরজা, একটা বাঁ পাশের দিকে, একটা পিছন দিকে। পেছনের দরজাটা খুলে
ভেতরে পা দিতে গিয়েই আটকে উঠলাম। শুধু কেউ যেন ডাকছে, নড়ি, নড়ি, নড়ি। কিন্তু কে ডাকছে? নিকষ আধারে মনে হচ্ছে দরজার ওপারে কিচ্ছু নেই। দরজা খুলতেই এক ঝাঁক বাদুড় উড়ে বেরিয়ে এলো অতল অন্ধকারের ভিতর থেকে। ভয়ে 2 পা পিছিয়ে এলাম। ঘরে কিছুই দেখা যাচ্ছে না। আবার দেওয়াল হাতড়ে আলো খোঁজার চেষ্টা করছি আমরা। একটা সুইচ টিপতেই নীল নাইট ল্যাম্প জ্বলে উঠল। আলো কোথাও পড়ছে না, শুধু দেওয়ালে একটু জায়গায় পড়ছে। মনে হচ্ছে সর্বগ্রাসী শক্তি দিয়ে যেন আলোটা কেউ খেয়ে ফেলছে। বাবা খুব সাহসী, কিন্তু বাবার হাতের তালু তখন ঘামতে শুরু করেছে। পাশের দরজাটা খোলার আগে দুজনেই দুজনের দিকে তাকালাম। তারপর কিছু বিভীষিকা দেখার প্রস্তুতি নিয়েই বা পাশের ঘরের দরজাটা খুললাম। কোনো শব্দ নেই। এতক্ষণ যে আমাদের ভিতরে ডাকছিলেন তারও কোনো সাড়া শব্দ শুনতে পেলাম না। বাবা আবার জিজ্ঞাসা করল, আপনি কোথায়? আপনারা তো দেখতে পাইতাছি না। না, কোনো উত্তর পেলাম না। সেই ঘরের পাশ কাটিয়ে আমরা একটা সরু করিডোরের মধ্যে এসে পড়েছি। করিডোরের আলো জ্বালিয়ে দেখলাম করিডোরের পিছনের দিকে ছাদে ওঠার সিঁড়ি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। দূরে কোথাও কড়কড় শব্দে বাজ পড়ল। তার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটার বাতি নিভে যায়। পুরো বাড়িটা আবার নিকষ কালো আধারে মুড়ে গেল। দিনের ম্রিয়মান আলোর এতটুকু ঘরে আসছে না। মনে আজ আর কাম হইব না। পানি কম হইলে রফিকের বাসায় যাবো গিয়া। হঠাৎ কোনো একটা ঘরের ভেতর একটা করুণ কান্নার সুর ভেসে আসছে, যেন ইনিয়ে বিনিয়ে কোনো মহিলা কাঁদছে। বাবার মুখ তখন ভয় শুকিয়ে গেছে। আমি তখন মায়ের শিখিয়ে দেওয়া দুর্গা মন্ত্র পাঠ করছি এক মনে। কান্নার শব্দটা ক্রমে বাড়তে লাগলো। আমরা আর করিডোরে দাঁড়াতে পারলাম না। এগোলাম সেই দিকে। সেটা একটা শোবার ঘর। ঘরের বাতাস এত ভারী যে হাত দিয়ে সরিয়ে এগোতে হবে মনে হয়। এর মধ্যে একটা অস্বস্তিকর পোড়া গন্ধ নাকে এলো। কান্নার শব্দটা তখনও আসছে। হঠাৎ খেয়াল হলো বাবা নেই আমার পাশে। ভয় গলা থেকে একটাও আওয়াজ বেরোলো না। আবার সেই কান্নার শব্দ শুনতে পেলাম। মনের সবটুকু শক্তি সঞ্চার করে বললাম, আপনি আপনি কে? কাঁদছেন কেন? হঠাৎ বাবার গলার স্বর পেলাম, মুন্নি, মুন্নি। দিক বেদিক না তাকিয়ে ছুটলাম সেই দিকে। এসে দেখি বাবা সেই ঘরেও নেই। ছাদের ওপর থেকে আবার বাবার গলার আওয়াজ শুনতে পাই। করিডোরের মধ্যে দিয়েই লোহার ঘোরানো সিঁড়ি ছাদের দিকে উঠে গেছে।
এক নিঃশ্বাসে ছাদে উঠে দেখি কোথাও বাবা নেই। বাবা, বাবা, কোথায় তুমি? বাবা, ও বাবা, তুমি কোথায়? আর পারছি না, বুঝতে পারছি জ্ঞান হারিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি দুজন আমার দিকে এগিয়ে আসছে। ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করলাম, কে কে আপনারা? গগন বিদারী অট্ট হাসিতে ফেটে পড়ল চারদিক। ওরা এখন আমার একদম কাছে। চারিদিকে নিকষ কালো হলেও ওই দুজনের চেহারার উপর স্বল্প আলো ছড়িয়ে পড়েছে। ওরা ঝুঁকে পড়েছে আমার দিকে। মুখের অংশে শুধুই তাল তাল মাংসপিণ্ড, চোখ নাক বলতে কিছুই নেই। মনে হচ্ছে চামড়ার পর্দা দিয়ে ওদের চেহারাগুলোকে কেউ ঢেকে দিয়েছে। আমার সহ্য ক্ষমতা ক্রমেই হ্রাস পেল। আমি জ্ঞান হারালাম। কতক্ষণ সেখানে পড়ে আছি জানি না। জ্ঞান ফিরতেই দেখি আমি আর বাবা সেই করিডোরে পড়ে আছি। আমার সমস্তটা যেন গুলিয়ে গেল। বাবাকে ডাকতেই ধড়ফড় করে উঠে বসে বাবা বলল, যত তাড়াতাড়ি সম্ভব এই এখান থেকে বাইরে হইতে হইব। আমরা যেই পথে এসেছিলাম সেই দরজা দিয়েই বেরালাম। প্রথমে আমি, কিন্তু বাবা বেরোয় না কেন? এখন আরো ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল। দু পা ফিরে ঘরের মধ্যে উকি দিতেই দেখি কোথাও কেউ নেই। আমি চিৎকার করে ডাকলাম, বাবা, বাবা, কোথায় তুমি? বাবা, বাবা, কোথায় তুমি? উত্তর এলো, আমি সাদে। মনে হচ্ছে যেন পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সেই দুটো মানুষের অবয়ব এখনো আমার চোখের সামনে ভাসছে। মুন্নি সাদে আয়। আমি ছাদে যাব না, তুমি এখানে এসো। আবার কেউ যেন বলে উঠল, মুন্নি সাদে আয়। কিন্তু সেই কণ্ঠস্বর বাবার না। এই বাড়ির থেকে আমরা কি আর কোনো দিনও বেরোতে পারবো না? বাবা আবার ডাকলো, মুন্নি, মুন্নি। তবে এবারের কণ্ঠস্বরটা খুব করুণ। আমি সিঁড়ির দিকে তাকিয়ে বড় করে নিঃশ্বাস নিলাম। যাই হোক, আমার কোনোভাবে বাবার কাছে পৌঁছাতেই হবে। কিছু বোঝার আগেই ছাদের দিকে এগোতেই একটা ছোট্ট মেয়ে আমায় জাপটে ধরে বলল, ওখানে যাস না, আর ফিরতে পারবি না, আমার সাথে আয়। সত্যি কথা বলতে আমারই সমবয়সী একজনকে দেখে আমি মনে শক্তি পেলাম। ভয়ের থেকেও বেশি কিছু একটা অনুভূত হচ্ছে। সেই মেয়েটির পিছু নিলাম। অনেক গলি ঘর পেরিয়ে সে আমায় নিয়ে আসলো একটা বড় হল ঘরে। সেই ঘরে আমি আগে আসিনি। মুহূর্তের মধ্যে চোখের সামনে আলোকিত হয়ে উঠল ঘরটা। হল ঘরটি সম্পূর্ণভাবে পুরনো আমলের হল ঘরে পরিণত হয়ে উঠল। সেখানে একজন নর্তকী নাচছেন, আর তাকে ঘিরে হল ঘরটি জুড়ে নানান আমোদ প্রমোদের বস্তু। অনেক লোকজন বসে আছেন। দৃশ্যটি যেন প্রকৃতই
সেই সময়কার ঘটনা বলি। ওপরের ঘরের পাশে বারান্দায় তাকিয়ে দেখি বেশ কয়েকজন ঘোমটা পরিহিতা মহিলা সেখানে দাঁড়িয়েই নিচের বাইজি নাচের দিকে তাকিয়ে রয়েছেন। হঠাৎই উপস্থিত লোকের মধ্যে কিছু একটা ব্যাপার নিয়ে কোলাহল শুরু হয়েছে। একটি বয়স্কা মহিলা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, आए नूरी, मेरी जान आए। ভয় কুকড়ে গেলাম। পাথরের মতো দাঁড়িয়ে আছি। সেই বৃদ্ধা হঠাৎ রেগে গিয়ে হাতের কাছে রাখা একটা পাথরের ফুলদানি ছুঁড়ে মারে। কিন্তু অদ্ভুত, ফুলদানির কোনো আঘাত তো দূর, কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। বুঝতে পারলাম যা দেখছি সবই চোখের ভুল। হল ঘরের কোলাহল বাড়তে থাকে। একটি আকণ্ঠ মদ্যপ অবস্থায় থাকা লোক আমার বয়সী সেই মেয়েটিকে নিয়ে টানাটানি করছে। সেই লোকটার পায়ের কাছে পড়ে কাকুতি মিনতি করছে একজন মহিলা, সম্ভবত মেয়েটির মা। কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমার নুরিকে ছেড়ে দিন জমিদার বাবু, ওকে যেতে দিন। পাশে দাঁড়িয়ে সবাই সেই উল্লাস দেখছে। ছোট মেয়েটির অর্ধনগ্ন শরীরের ওপর অকথ্য অত্যাচার চলছে। এমন সময় চারিদিকে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলছে নাচমহল। ছোট্ট মেয়েটি তার মা ও আগুনের লেলিহান শিখা থেকে রেহাই পেল না। সেই আগুনের এক ফোঁটা তাপও আমায় স্পর্শ করতে পারেনি। সেই ছোট্ট মেয়েটির ছায়া মূর্তি আমার চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি ধীর গতিতে এগিয়ে গিয়ে সেই নাচমহলের পিছনের দরজা খুলতে দেখি বাবা সেইখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে। বুঝলাম বাবাও সেই একই ঘটনার সাক্ষী। এখন যেন পথটা খুব সহজেই চিনতে পারছি। নাচমহল থেকে বেরিয়ে আসতেই দেখি বাড়ির বাইরের সেই গেট। আকাশের রোদের খেলা। বাড়ির বাইরে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে একজন দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। আল্লাহ, কাল রাতে আউনি দেখা আমি স্টেশনে খোঁজ করে জানতে পারি ঠিকানা ভুল কইরা তোমরা রোশনি বাইয়ের কোঠির দিকে আইসো, তাই লোক লইয়া আইসা পড়েছি। স্থানীয় জনগণ আমাদের দিকে অবাক হয়ে দেখছে। বাড়িটার দিকে তাকিয়ে দেখি পুরো বাড়ি বললেও কম বলা হবে। ভগ্ন প্রায় দশায় একটি বাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে। অথচ কাল বিকেলে এর অন্য রূপ দেখেছি। কাল সারা রাত যে কি ধকল গেছে তা আমাদের চেহারায় ফুটে উঠেছে। রফিক চাচা এক বোতল জল আমার দিকে এগিয়ে বললেন, এবারই ছিল এই এলাকার জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর প্রিয় নর্তকী রোশনি বাইয়ের। এই রুদ্রপ্রতাপ অত্যন্ত নীচ মানসিকতার মানুষ ছিলেন। অনেক মানুষের সর্বনাশ করেছেন। মদ, গাঁজা, মেয়ে মানুষ কোনোটাই বাকি ছিল না। শহর থেকে নাম করা বাইজি বায়না করা হতো, মুজরা বসতো এই কুটিতে। একদিন রোশনি বাইয়ের মাস্তুতো বোনের মেয়ে নূরজাহানের উপর জমিদার অকথ্য অত্যাচার চালায়। মেয়েটির মা অনেক অনুরোধ উপরোধ করেও মেয়েটাকে বাঁচাতে না পেরে রাগের জ্বালায় পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
সেই আগুনে পুড়ে মারা যায় সবাই। তবে তবে রোশনি ভাই, রুদ্র প্রতাপ ও সেই ছোট্ট 9 বছরের নূরজাহানের লাশ আজও পাওয়া যায়নি। আজও সেই লোভী কামাতুর আত্মা 9 বছরের মেয়ে দেখলে ভোগের বাসনায় ছলে বলে তাকে আটক করতে চায়। কিন্তু কিন্তু এই বাড়িতে যতদিন ওই ছোট্ট নূরজাহানের আত্মা আছে, সে কারোর ক্ষতি হতে দেবে না। কারণ তোমরা ভাগ্যবান যে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছ। সবই আল্লাহর দয়া। হে আল্লাহ, লাখ লাখ শুকরিয়া। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ছাদের দিকে নজর পড়ল। দেখি সেই ছোট্ট মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে, চোখের জলে গাল দুটো ভিজে যাচ্ছে তার। আমাকে ছাদের দিকে তাকিয়ে থাকতে দেখে বাবা জিজ্ঞাসা করে, কি দেখো সুপরে? তাকিয়ে দেখি কিচ্ছু নেই। সে সেখানে নেই, হাওয়ায় মিলিয়ে গেছে তার অবয়ব। গল্প শেষ হতেই দিদিমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি দিদিমা ছাদে কার সাথে কথা বলছেন। মনে হয় মা ভোরে ফিরে এসেছেন। কিন্তু সারা বাড়ি ঘুরে বাবাকে দেখতে না পেয়ে ছাদে গিয়ে দেখি চিলে কোঠার ঘরের পাশে দাঁড়িয়ে দিদিমা, পাশে একটা ছোট্ট মেয়ে। তাকে কোনোদিন এ পাড়ায় দেখিনি। আমি এগোতে গিয়েও নড়তে পারলাম না। আমি হাত পা নেড়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু দিদিমা মনে হয় আমাকে দেখতেই পাচ্ছেন না। তবে আমি স্পষ্ট ওদের কথা শুনতে পাচ্ছি। নুরি, এখন তুই যা, ওরা সবাই এসে পড়বে, আমি আবার পরে আসবো। দেখতে দেখতে চোখের সামনের ছোট্ট মেয়েটি কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি সিঁড়ি বেয়ে নেমে আসলাম। মায়ের সামনে বসে আছি। এমন সময় দিদিমা আমার সামনে এসে দাঁড়ালেন। আমার হাতের মুঠোয় একটা কাগজ দিয়ে সরে গেলেন। কাগজ খুলে দেখব এমন সময় বাবা তাড়াতাড়ি এসে বলল, তোর ছোট মামার শরীর খুব খারাপ, দিদিমাকে এক্ষুনি ফিরতে হবে। তাড়াহুড়োতে দিদিমাকে আর কিছুই জিজ্ঞাসা করতে পারলাম না। 15 দিন পরের ঘটনা। এই কদিনে বাড়িতে একটা ঝড় বয়ে গেছে। ছোট মামা সুস্থ হয়ে উঠলেও কোনো এক অজানা রোগে দিদিমা আমাদের সবাইকে একা করে কাঁদিয়ে চলে গেলেন। শেষ সময় দিদিমা আমার চোখের দিকে তাকিয়ে কি যেন বলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আমি বড় ভেঙে পড়েছিলাম। অসমবয়সী এক বন্ধু হারিয়ে গেল। আমি আবার একা হয়ে গেলাম। শ্রাদ্ধ শান্তি মিটে যেতে একদিন দুপুরে ছাদে বসে আছি। হঠাৎ করেই সেদিন দিদিমার দেওয়া কাগজটার কথা মনে পড়তেই ছুটলাম নিচে। অনেক খুঁজেও সেটা পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। মানুষটা যাওয়ার আগে আমায় কিছু বলতে চেয়েও পারেননি, আর আমি ওর শেষ স্মৃতিটুকু হারিয়ে ফেললাম। পরন্ত বিকেলে ছাদে ফিরে এসেছি। মা এখনো ফেরেনি মামার বাড়ি থেকে। বাবা ফিরবে সেই রাতে। সারা বাড়িতে আমি একা ছাদে পায়চারি করছি। এমন সময় দেখি কিছুক্ষণ আগে যেখানে বসেছিলাম সেখানে ইটের টুকরোর নিচে একটা কাগজ চাপা দেওয়া। ছুটে গিয়ে তুলে নিলাম। আমি জানি সেটা দিদিমার সেই চিঠিটা। তবে সেটা ঠিক চিঠি নয়, চিরকুট, কাঁপা হাতে লেখা। পড়তে শুরু করলাম। দিদি ভাই, আজ ছাদে যাকে দেখেছ ও সেই নুরি। ভয় পেও না, ও আমার ছোটবেলার বন্ধু।
ওকে সেই 9 বছর থেকে 80 বছর অবধি নিজের কাছে পেয়েছি। বিপদে আপদে বন্ধুর মতো ছিল। ও আজ আমায় জানালো আমার সময় হয়ে এসেছে। জানি না এ বাড়ি থেকে যাওয়ার সময় নাকি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। তবে নুরি যখন বলল সেটা ঘটবেই, আমি না থাকলে তুমি বড় একা হয়ে যাবে দিদি, তাই ওকে তোমার জন্য রেখে গেলাম। জানবে আমি ওর মধ্যে বেঁচে থাকবো। সন্ধে নেমেছে। চারিদিক থেকে শঙ্খ আর ঘণ্টার শব্দের সঙ্গে ধূপের সুবাস আসছে। আমার চোখটা ঝাপসা হয়ে আসছে। উঠতে যাব এমন সময় পিঠের উপর নরম হাতের ছোঁয়া। আমি জানি ওকে। নুরি এসেছে। তেল, তরকারি আর সুগন্ধি তেল মেশানো দিদিমার গায়ের গন্ধটা আমায় ঘিরে ফেলল। দুহাতে জড়িয়ে ধরলাম ওকে। অনেকক্ষণ কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু হঠাৎ করে মনের সব কষ্ট নিমেষে উড়ে গেল। নুরি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বন্ধু হবে? আমি হাত বাড়িয়ে দিলাম। আমাদের দুজনের হাতের উপর আরেকটা হাতের স্পর্শ। আমি চিনি এই হাত। দিদিমা। আমরা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। পাশের বাড়ির বল্টু জোরে জোরে একটা কবিতা পড়ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, কবি জীবনানন্দ দাশের লেখা পদ্যটা আজ আবার করে আওড়ালাম। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।